তাহলে দেখো আজকে আমাদের টপিক হলো ম্যালেরিয়া পরজীবী, ঠিক আছে, বা ম্যালেরিয়াল প্যারাসাইট, যেটা আমরা প্লাজমোডিয়ামও বলে থাকি, ঠিক আছে। তো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের। আমরা গত ক্লাসগুলোতে পড়ে আসছিলাম ব্যাকটেরিয়া এবং ভাইরাস। প্রথমে পড়ছিলাম ব্যাকটেরিয়া, যেটা অতি আণুবীক্ষণিক ছিল, এবং এরপরে দেখে আসছিলাম কি ব্যাকটেরিয়া, যেটা ভাইরাসের থেকে একটু বড় ছিল, ওটা হলো কি আণুবীক্ষণিক ছিল। ওকে, আমরা দেখছিলাম ব্যাকটেরিয়া, ভাইরাস ছিল আমাদের অকোষীয়, তাই না, অকোষীয়। ব্যাকটেরিয়া দেখছিলাম হলো আদিকোষীয়, তাই না, আদি কোষীয় ছিল। এটা হলো কি বলতো, এটা মোটামুটিভাবে কোষীয়র কাছাকাছি আর কি, এটা একটু উন্নত তাদের থেকে। এটা হলো ম্যালেরিয়া পরজীবী বা জীবাণু। ওকে, এটা হলো প্রোটোজোয়া পর্বের প্রাণী, ঠিক আছে। এরা কি এককোষী, কয় কোষী? এককোষী, এটা এককোষী, ঠিক আছে। এটা হলো তাহলে প্রোটোজোয়া পর্বের প্রাণী। ওকে, তো এইগুলো একটু রিডিং দিয়ে দিবা, কোনটা প্রোটিস্টের মধ্যে কি আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তো মেন বিষয়টা এখানে দেখো, প্লাজমোডিয়াম গণের প্রায় 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত। কোথাকার বলতো? প্লাজমোডিয়াম গণের। ওকে, প্রজাতিগুলো মানুষরা বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে, যেমন সরীসৃপ, পাখি, বানর ইত্যাদিতে পরজীবী হিসাবে জীবনচক্রের একটি নির্দিষ্ট সময় অতিবাহিত করে আর কি। মানে কি করে, পরজীবী হিসাবে থাকে একটা জীবনের নির্দিষ্ট টাইম, অর্থাৎ হোল লাইফ যে পরজীবী হিসাবে কাটায় দিবে, বা মানব দেহে বলি বা বানর দেহে বলি, হোল লাইফ যে সেখানে পরজীবী হিসাবে কাটাবে তেমনটা নয়। নির্দিষ্ট একটা টাইম কি করবে, সে সেখানে স্পেন্ড করবে। যেমন আমাদের যদি বলি, আমাদের যে ম্যালেরিয়া জ্বর তৈরি করে, সেটা কিন্তু আমাদের দেহে কিন্তু একদম হোল লাইফ থাকে না, ঠিক আছে, নির্দিষ্ট টাইম থাকে। কেন থাকে বলো তো? শুধুমাত্র তার অযৌন জনন সম্পন্ন করার জন্য থাকে। বাহক তার জনন কাজ সম্পন্ন করার জন্য আমাদের দেহটাকে বেছে না, ঠিক আছে, এটাই জাস্ট। ওকে, ম্যালেরিয়ার দুই ধরনের জনন আছে, একটা হলো যৌন জনন, একটা হলো অযৌন জনন। যৌন হ্যাঁ কি হয় আমি দেখবো, ম্যালেরিয়ার যে ইগুলো আছে, লক্ষণগুলো আছে, জ্বর হবে, কেঁপে কেঁপে জ্বর হবে, মানে দেখবো আমরা একটু পরে করবো। হ্যাঁ, জ্বর, ম্যালেরিয়া জ্বরই তো বলে থাকি, আমি ম্যালেরিয়ার জ্বর বলি না, তো জ্বর। তো এখানে যে বিষয়টা হলো, ম্যালেরিয়ার দুই ধরনের প্রজনন সম্পন্ন হয়, একটু পরে আমরা দেখবো। একটা হলো যৌন জনন, একটা হলো অযৌন জনন। এর মধ্যে যৌন জননটা হয় হলো মশকির দেহে, ঠিক আছে, আর আমাদের অযৌন জননটা হলো মানুষের দেহে, ঠিক আছে। পড়াটা এমন টাইপের যে প্রথমে যখন শুরু করবো আমাদের উল্টা উল্টা মনে হবে, তো কিছুটা রিলেটেড করতে হবে, এই জন্য এক্সট্রা কথা বলতেছি, ঠিক আছে। আসলে বিস্তারিত না পড়াটা আর কি, মানে বিস্তারিত দিছে, বাট আরো বিস্তারিত দিলে খাপানো যাইতো আর কি সুন্দরভাবে। দেখো, এটা হলো কি বলতো, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে আর কি। ওকে, তো প্লাজমোডিয়াম গণভুক্ত প্রায় 60টি প্রজাতির মধ্যে 4টি প্রজাতি মানব দেহে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। কয়টা প্রজাতি মানব দেহে? 60টির মধ্যে 4টি আমাদের মানব দেহে রোগ সৃষ্টি করে। ওকে, নিচে ম্যালেরিয়া পরজীবীগুলোর নাম, বিস্তৃতি এবং রোগের এবং জ্বরের প্রকৃতি উল্লেখ করা হলো। তাহলে এটা এক ধরনের জ্বর, তো জ্বরটার টাইপ কেমন, ডিউরেশন কেমন, কতক্ষণ পর পর আসবে, এগুলো একদম মুখস্থ করতে হবে আমাদের। দেখো এখানে দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলোর প্রথমে কি আছে, যেহেতু প্লাজমোডিয়াম গণে, এই জন্য প্লাজমোডিয়াম থাকবেই তো নাকি, তারপরে হলো প্রজাতির নাম। ওকে, তাহলে প্লাজমোডিয়াম সবগুলোতে আছে। ওকে, তাহলে একটা জিনিস সহজ সহজ হয়ে গেলো। পরের এই সাব টাইপের নামটা একটু মনে রাখতে হবে, একটা ফ্যালসিপারাম ওভালি ভিভাক্স, আর একটা হলো ম্যালেরিয়া, ঠিক আছে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভিভেক্স, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, ঠিক আছে, বুঝছো? তাহলে ফ্যালসিপারাম ওভালি ভিভেক্স ম্যালেরিয়া, ফ্যালসিপারাম ওভারি ভিভেক্স আর ম্যালেরিয়া, নামগুলো মুক্ত করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? সাথে দেখো বিস্তৃতিটা লাগে না, তারপরে আমি বলতেছি এমনিতে। দেখো আসলে এটা কোন অঞ্চলে দেখা যায়, সবগুলোতে দেখো গ্রীষ্মমণ্ডল অঞ্চল, সবগুলোতে গ্রীষ্মপ্রধান অঞ্চল, গ্রীষ্মপ্রধান অঞ্চল সবগুলোতে আছে, তাই না? তো প্রথমটা মনে রাখবে এমনি, প্রথমটা তো গ্রীষ্মপ্রধান বললাম, মানে সে একদম প্রখর গ্রীষ্মপ্রধান, ঠিক আছে। প্রখর গ্রীষ্মপ্রধান মানে তার সাথে যেটা আর সাব টাইপ কিছু থাকলে সেটা কি হবে, গ্রীষ্মই হবে, মানে উপ গ্রীষ্মপ্রধান। তাহলে কি গ্রীষ্মপ্রধান ও উপ গ্রীষ্মপ্রধান, মানে তার সবই কি বলতো, গ্রীষ্মপ্রধান। ওকে, তারপরটা কি বললাম, আগেরটা ছিল গ্রীষ্ম, তার মানে এটা কি আসবে, একটু শীত শীত ভাব আসবে, তাই না? তাহলে মানে মাঝামাঝি, তার মানে এটা তাহলে গ্রীষ্মপ্রধান প্লাস নাতিশীতোষ্ণ। ও ও তাহলে ও প্রথমটা দেখো কি উল্টা উল্টা গেছে, তাহলে প্রথমটা শুধু কি গ্রীষ্মপ্রধান। ওকে, শুধু গ্রীষ্ম, সবকিছু গ্রীষ্ম। তারপরটা কি হবে, গ্রীষ্মের সাথে হালকা কি আছে, ঠান্ডা হালকা, মানে তাও গ্রীষ্মের মধ্যেই পড়ে, ঠিক আছে। গ্রীষ্ম প্রধান প্লাস উপ গ্রীষ্ম প্রধান অঞ্চল। ওকে, তাহলে তারপরটা কি হবে, উপর থেকে এখন নিচে আসবে না, মাঝামাঝি আসবে। তাহলে নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্ম প্রধান অঞ্চল। নাতিশীতোষ্ণ বলতে কি বোঝো বলো তো? নাতিশীতোষ্ণ মানে হলো
নয় শীত নয় উষ্ণ, তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। ঠিক আছে, ওকে। এই যে বর্তমান সিচুয়েশনটা যেটা আছে এটা হলো নাতিশীতোষ্ণ। তাহলে নাতিশীতোষ্ণ প্লাস গ্রীষ্ম প্রধান অঞ্চল। তারপরটা কি হবে? তারপরটা হলো আর কিছু করা যায় কি? নাতিশীতোষ্ণ আর গ্রীষ্ম প্রধান অঞ্চল। তাহলে শেষের দুইটা কি বলতো? শীত প্রধান নাই। ঠিক আছে, শীত প্রধান নাই। শুধু তাহলে মনে রাখতে হবে শীত প্রধান নাই, গ্রীষ্ম থেকে শুরু হবে যতদূর আসে। তাহলে গ্রীষ্ম প্রধান ও উপগ্রীষ্ম প্রধান, গ্রীষ্ম প্রধান, নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, শেষ। ঠিক আছে, তাহলে সহজ না? ওকে। তারপরে দেখো রোগের ধরনটা কি, রোগের নামটা কি? আমরা রোগের নামটা বলে কি? এটা বলে ম্যালিগন্যান্ট। কি বলবো? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এটা বলবো হলো আমরা মৃদু বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। এটা হলো বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ওকে ওকে। আর এটা হলো কি বলতো? কোয়ার্টার ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট বলতে এটা ক্ষতিকর, বুঝছো, অনেক মারাত্মক হতে পারে। বিনাইন বলতে হালকা। ঠিক আছে, ওকে। মাইল্ড বলতে এটা বোঝা হলো হালকা, এটা বলতে হালকা। আমরা মেনলি অনেকগুলো নাম ব্যবহার করি, এগুলো মাইল্ড মানে মৃদু, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এগুলো বলে দিছে, ওগুলো ব্যাপার না। তো শুধু তোমার নামগুলো মনে রাখবা। এটা হলো ম্যালিগন্যান্ট, মাইল্ড ম্যালিগন্যান্ট, তারপর বিনাইন আর কোয়ার্টেন। ওকে, অত কিছু জানতে হবে না। মাইল্ড ম্যালিগন্যান্ট দুইটা করে মস্ত রাখবো, মাইল্ড ম্যালিগন্যান্ট, বিনাইন কোয়ার্টেন, বিনাইন কোয়ার্টেন, মাইল্ড কি ম্যালিগন্যান্ট, মাইল্ড বিনাইন কোয়ার্টেন। ওকে। এখন কথা হলো জ্বরের প্রকৃতিটা কিভাবে আসে। সবগুলাইতে দেখো মোটামুটি কত আছে? 48 ঘন্টা পর পর। কয় ঘন্টা পর পর? 48 ঘন্টা পর পর সবগুলাতে আছে। শেষে যেটা আছে সেটা সব থেকে বেশি। ঠিক আছে, শেষেরটা সব থেকে বেশি। এটা হলো কত? 72 ঘন্টা পর পর বা 3 দিন পর পর। ঠিক আছে, তাহলে সবগুলাতেই দেওয়া আছে 48 আর নিচেরটা হলো 72। তাহলে উপরটা যেহেতু শুরু হয়েছে কম থেকে শুরু হবে, এটা মনে রাখবা যে শুরু হয়েছে কই থেকে? কম থেকে। কম মানে কত? 36 আর 72, সীমাটা দেখবা 36 থেকে 72। তাহলে শেষেরটা হলো 72, প্রথমটা হলো 36। কিন্তু কথা বলছিলাম শেষেরটা বাদ দিয়ে সবগুলোতে কত আছে? 48 আছে। সো এটা তাহলে 36 প্লাস 36 থেকে 48, তাহলে বাকি মাথার দুটো 48 করে আর শেষেরটা হলো 72। ওকে, তাহলে এমনি টেকনিক দিয়ে মনে রাখলে ইজি হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা খ নাম্বার আসে চাইবে, বুঝছো? বক্সটা, হ্যাঁ বক্সটা। এখন দেখো ম্যালেরিয়া কি বা হোয়াট ইজ ম্যালেরিয়া। ম্যালেরিয়া আসলে কি জানা উচিত আমাদের। ম্যালেরিয়া সম্পর্কে অনেক কথা আছে। তো আমরা কি এই চারটার মধ্যে এইটা নিয়ে কথা বলবো এখন? কোনটা? এই যে ম্যালেরিয়া। না ম্যালেরিয়া এটা সাব টাইপ, এগুলো সবগুলোকে ম্যালেরিয়া বলি আমরা। এগুলো সবগুলা দ্বারা ম্যালেরিয়া জ্বর হতে পারে। ঠিক আছে, বুঝছো? এগুলোর নামে তো ম্যালেরিয়া নেই। কোনগুলো? শুধুমাত্র একটা না ম্যালেরিয়া, এটা বলতেছো? না, হলে কিন্তু সবগুলো ম্যালেরিয়া রোগ তৈরি করে। ঠিক আছে, এগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকির বা পুরুষ মশা, কিন্তু পুরুষ মশা না, স্ত্রী মশা। ঠিক আছে, এক ধরনের জ্বর রোগ। ঠিক আছে, অ্যানোফিলিস মশকি বাহিত এক ধরনের জ্বর রোগ। তাহলে প্রোটিস্টা জগতের প্রোটোজোয়া উপজগতের অ্যাপিকমপ্লেক্সা পর্বের প্লাজমোডিয়াম গণের এতটুকু জানতে হবে না। গণভুক্ত প্রায় 60টি প্রজাতি দ্বারা তাহলে মানুষের বা মেরুদণ্ডীয় প্রাণীদের মধ্যে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। বুঝতে পারছো? তাহলে সবগুলো দেখি হয় ম্যালেরিয়া। শুধু এইগুলো না, আরো কয়টা আছে? আমরা বললাম 4টা, আরো আছে 56টা। হ্যাঁ, এই গোটা মানুষের করে আর কি। এ রোগে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। মনে রাখতে হবে কি ধ্বংস হয় বলতো? লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, লিভারের কোষ ধ্বংস হয়। ঠিক আছে, তাই রক্ত স্বল্পতা ও বিভিন্ন উপসর্গ দেখা যায়। কি দেখা যাবে? রক্ত স্বল্পতা। যেহেতু লোহিত রক্তকণিকা ধ্বংস হয় আর লোহিত রক্তকণিকায় কন্টেন্ট করে কি বলতো? হিমোগ্লোবিন কমে গেলে কি হয়? রক্ত স্বল্পতা হয়। রক্ত স্বল্পতা হলে অক্সিজেন ঠিক থাকবে, বাট অক্সিজেনের পরিমাণ কমে যাবে। কোষের ভেতরে অক্সিজেন কমে যাবে, তাকে বলবো আমরা হাইপোক্সিয়া। অক্সিজেন কমে গেলে অক্সিজেন গিয়ে খাদ্য জারিত করতে পারবে না, তখন আমরা শক্তি পাবো না, আমরা দুর্বল ফিল করবো। এগুলো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, ওকে, সেগুলো বড় কথা না। তাই দেখো রক্ত স্বল্পতা সহ তো উপযুক্ত চিকিৎসা না পেলে রোগীর কি হতে পারে? মৃত্যুও হতে পারে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি সহ জ্বর আসা এই রোগের প্রধান লক্ষণ। তাহলে কি বললাম? এটা নির্দিষ্ট সময় পর পর, এটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি সহ জ্বর আসা হলো এই রোগের প্রধান লক্ষণ। এখানে কিন্তু এই কথাগুলো যে বললাম 36 থেকে 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, মানে কি? এখন জ্বর আসলো,
দেন জ্বর থেমে যাবে। জ্বর কেমনে জ্বর থেমে যাবে? কাঁপুনিতে জ্বর তো আসবে, দেন হলো ঘাম হয়ে জ্বর থেমে যাবে, ঘাম হবে, দেখবো পরে ঘামের পরে আর জ্বর নেই। এবার আবার দেখা যাবে যে 2 দিন 3 দিন পর আবার জ্বর আসছে, এইভাবে সাইকেল চলতে থাকবে, ঠিক আছে? এটা হলো ম্যালেরিয়া আর কি। ওকে, তো ম্যালেরিয়া, বাংলাদেশে ম্যালেরিয়ার পরজীবীর ভেক্টর, ভেক্টর মানে কি বলতো? বাহক। এখানে এটা ওই যে ফিজিক্সের ভেক্টর না, ঠিক আছে? ভেক্টর ফিজিক্সের ভেক্টর এক ধরনের কি বলতো? ভেক্টর এক ধরনের কি রাশি। রাশি কাকে বলে বলো? রাশি কাকে বলে? হ্যাঁ, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলা হয়, ঠিক আছে? মানে মান এবং দিকের উপর ভিত্তি করে 2 ভাগ ভাগ করা, একটা হলো ভেক্টর রাশি, একটা হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলা হয়? যে রাশি প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সুন্দর করে বলতে হবে। সাবজেক্ট হলো তোমার, পড়তেছি আমি, তাহলে হবে। তো স্কেলার রাশি কি বলো? হ্যাঁ, শুধুমাত্র মান দিয়ে যে রাশিকে প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। ওকে, ঠিক আছে, সুন্দর করে বলতে হবে। বলো, কাজ একটি কি বলো তো? কাজ একটি হ্যাঁ, কি শক্তি? ভেক্টর রাশি না স্কেলার রাশি? ও কাজ একটি, এটা হলো ভেক্টর রাশি। কেন কাজ ভেক্টর রাশি মানও আছে। বলো? কাজ হলো বল আর স্মরণের গুণফল না? এই জন্য যেহেতু স্মরণ একটি, স্মরণই একটি ভেক্টর, বলো একটি ভেক্টর, এই জন্য একটা ভেক্টর রাশি, তাই না? তুমি বলো, ফিজিক্সই পড়াইতে মন চাচ্ছে। স্কেলার রাশি। আচ্ছা, কারণ ওই যে তুমি বলো কেন তো? গুণন করলে তখন স্কেলার হয়ে যাবে। তুমি বলো তো কেন? ডট গুণ ফলে কোন স্কেল? হ্যাঁ, এটা একটা ডট গুণফলের মান, বুঝছো? কাজ হলো, এটা হলো রাশি দুইটা ডট গুণফলের মান। আমরা জানি ক্রোধ গুণফল হলো ভেক্টর রাশি, এটা হলো ডট গুণফলের মান দ্বারা কাজ করলে যে গুণ হয় থাকে, ঠিক আছে? এটার দিক নাই আর কি, ঠিক আছে? ওকে, যখন লেখো তখন এটার ক্ষেত্রে আমরা এই পাশে কাজ আসলে মানে যে কোনো দিকেই বলের স্মরণ হতে পারে। তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলা, স্মরণটা যে কোনো দিকেই হতে পারে, সেটা ম্যান্ডেটরি না। তবে আমরা পরিমাপটা কোন দিকে করি? কোন দিকে? বল প্রয়োগের দিকে, ঠিক আছে? ঠিক আছে, বলের স্মরণে এখানে, যেমন এখানে বস্তুর স্মরণটা কোন দিকে হচ্ছে সেটা কিন্তু এখানে আমরা ধরি না, কিন্তু ডাইরেক্ট আমরা ওটা কি করি? আমরা হিসাব করি কোন হিসাবে বলো তো? বল যেদিকে, বল যেদিকে সেই দিকে, ঠিক আছে? এবং যেটা এই জন্য আমাদের এখানে ডট গুণ আনতে হয়, কস থিটা দিতে হয় আর কি, ঠিক আছে? এফ এস কস থিটা। ওকে, ওকে, এখানে এফ তো বল, এস কস থিটা মানে কি বলো তো? স্মরণের উপাংশ। স্মরণের উপাংশ বাট বলের দিকে। স্মরণ। এস কস থিটা মানে হলো স্মরণ, তার মানে ওই বললে যেটা স্মরণের উপাংশ, ঠিক আছে? বলের দিকে। ওকে, এটাকে বলা হয় লম্ব উপাংশ বলা হয়, ঠিক আছে? ওকে, লম্ব না, উপাংশ ভূমির তো কি? কস্তিটা তো ভূমির পাশে। ভূমির পাশে, ঠিক আছে? এটা কিভাবে আসে দেখো, থিটার সাথে এই যে এখান থেকে তুমি বল প্রয়োগ করলা, এদিকে গেল, তাহলে এটা কেমন আসে? এই যে এভাবে আসে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, ওই দুটার নাম আছে না, লম্ব উপাংশ। ভেক্টরকে লম্ব উপাংশ বিভক্তিকরণ। মানে সেটা দুই ভাগ। মানে আমরা কি করি এখানে, এই যে বের করে অতিভুজকে আমরা নিয়ে আসি ভূমিতে, বুঝতে পারছো? ওকে, যাই হোক, ওগুলো বেশি বলতেছি না। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হলো বাহক, ঠিক আছে? এটা কিন্তু রাশি না। ওকে, ওকে, তাহলে এখানকার যে ভাগটা মনে রাখতে হবে, ফিজিক্স ভালো করে পড়তে হবে। বাংলাদেশে এ পর্যন্ত 113 প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দেখো অ্যানোফ্লিক্স গণভুক্ত 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবীর ভেক্টর কি হিসাবে ম্যালেরিয়া ছড়ায়। তো অ্যানোফ্লিক্স তাহলে কয়টি ম্যালেরিয়ার ভাগ হিসেবে কাজ করে? 60টি, কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, এই যে নামগুলো আছে অ্যানোফ্লিক্স, ডাইডাস, এগুলো নাম টামগুলো একটু রিডিং দিয়ে নিবা, লাগবে না, ঠিক আছে? এদের মধ্যে দেখো 4টি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়, ঠিক আছে? যে 4টা আমাদের রোগ তৈরি করে থাকে আর কি। ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস, অনেকগুলো ইতিহাস আছে, ঠিক আছে? সেইগুলো ইতিহাসগুলো একবার দেখে নিবা। ইতিহাস থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। যেমন এই ম্যালেরিয়াতে কিন্তু একদম খুব একটা পুরাতন একটা রোগ, ঠিক আছে? পুরাতন একটা রোগ, যেটা দেখা দেখো খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে, দেখো যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার আগের বিষয়, তারপর তখন মানুষ কি এডুকেটেড ছিল, তখন এটা নাম বলা হতো অনুপম পর্যায়বৃত্ত জ্বর, বুঝছো? অর্থাৎ ইউনিক পিরিয়ডিক ফিভার বলা হতো। ওকে, এটা নথিভুক্ত করা ছিল আর কি। এবং প্রাচীন রোমান সাম্রাজ্য কিন্তু খুবই উন্নত ছিল, বুঝছো? হ্যাঁ, রোমানরা সাম্রাজ্য ম্যালেরিয়া রোগের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলে একে রোমা জ্বরও বলা হয়ে থাকে। মধ্যযুগে একে আবার জলা জ্বর বলা হয়ে থাকে। তো এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, একে নিচে কোন জ্বরকে রোমান জ্বর বলা হয়, জলা জ্বর বলা হয়,
আবার অনুপম পর্যায়ের ভিতর জ্বর বলা হয়, ঠিক আছে, যেমন ওখানে হাড় ভাঙ্গা জ্বর বলা হয় কোথায়, কালা জ্বর কোথায় বলা হয়, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, হতে পারে। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী টোর্টি। কত সালে? 1753 সালে। বিষয়টা মনে রাখতে হবে। বিজ্ঞানী টোর্টি সর্বপ্রথম ম্যালেরিয়া রোগের নামকরণ করেন। আগে কিন্তু ম্যালেরিয়া ছিল না, যেমন এই যে জলা জ্বর, কালা জ্বর, জলা জ্বর, অনুপম পর্যায়ের ভিতর জ্বর, এইগুলা ছিল আর কি, ঠিক আছে, রোমাল জ্বর। তো এই নামটা ম্যালেরিয়া জ্বর দেয় কে? সর্বপ্রথম টোর্টি। তো তার নাম দেওয়াটা কি ঠিক ছিল? না, মোটেই না। ম্যালেরিয়া মানে কি একটু পর বলতেছি, ম্যালেরিয়া নামটা দেওয়া মোটেই ঠিক হয়নি। দেখো, দুটি ইটালীয় শব্দ, একটা হলো ম্যাল মানে কি? ম্যাল নিউট্রিশন বলি আমরা, ম্যাল অ্যাবজর্পশন বলি, মানে এটা হ্যাঁ অবশ্যই বলতে এটা দূষিত একটা জিনিস বোঝায়, নেগেটিভ একটা জিনিস। তো ম্যাল বলতে এখানে দূষিত বোঝায়, আর এরিয়া মানে বায়ু, এয়ার বোঝায়। এরিয়া মানে এয়ার বোঝায়, যেটা হলো বায়ু, তার মানে কি দূষিত বায়ু। অর্থাৎ ধারণা করা হতো যে দূষিত বায়ুর কারণে কি ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে। গ্রামে এখনো পরিচয় আছে যে বাতাস লাগছে, খারাপ বাতাস লাগছে, তাই না? বলে না, বাতাস লাগছে জন্য এই রোগটা হয়েছে। প্যারালাইজড হলে বাতাস লাগছে, বাতাসের রোগ। তোমাদের এগুলোকে বলে আমাদের হয় না? প্যারালাইজড হলে বাতাস লাগছে, বেশি পুরাতন তারা বলে এখন। হ্যাঁ, বাতাস লাগছে, ইঞ্জেকশন দেওয়া যায় না, এটা অনেক কিছু কথা, ঝাড়ফুঁক করতে হবে। এমনিতেও অসুস্থ হইলেও কয় হ্যাঁ, উপাস দিয়ে আসছে তো বাতাস লাগছে, বাতাস লাগছে, জ্বর আসলে বাতাস লাগছে, যে কোনো কিছু হলে বাতাস লাগছে। ওকে, তাহলে ম্যালেরিয়া শব্দের উৎপত্তি হয়েছে কিন্তু আমাদের এইভাবে, ঠিক আছে, অর্থাৎ দূষিত বায়ু থেকে রোগটা হয়েছে আর কি। আবিধানিক অর্থ হলো দূষিত বায়ু, ম্যালেরিয়া অর্থ। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে দূষিত বায়ু, এখনও ধারণা আছে, দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়ে থাকে। দেখো, ঘটনাটা ছিল কত? 1757 সালে, 53 সালে। এরপরে দেখো 1880 খ্রিস্টাব্দে ফরাসি সেনাবাহিনীর ডাক্তার, বুঝছো, আলফোসে ল্যাভেরান সর্বপ্রথম মানুষের রক্তে লোহিত রক্তকণিকার পরজীবীর উপস্থিতি আবিষ্কার করেন এবং ম্যালেরিয়ার কারণ হিসাবে প্রোটোজোয়ানকে প্যাথোজেনিক এজেন্ট রূপে প্রমাণ করেন। তাহলে এই যে আগে তো ধারণা ছিল কি বলতো, বায়ু মানে দূষিত বায়ুর কারণে ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে, মানে যে রোগটা হইতো আর কি, হয়ে থাকে আর কি। এর পরবর্তীতে সর্বপ্রথম এই যে 1880 খ্রিস্টাব্দে, কত বছর পরে, প্রায় 100 বছরের পরে, তাই না? 100 বছরের বেশি বছর পরে, প্রায় কত, এখানে প্রায় 60-20 আর এখানে হলো 27, 127 বছর পর, 127 বছর পর, তাহলে এই নামকরণ করার, ম্যালেরিয়া নামকরণ করার 127 বছর পর আমাদের এই ম্যালেরিয়া রোগের কারণ উদ্ঘাটন হয়, ঠিক আছে। ওকে, তা কে করেন? এটা হলো যে আমাদের আলফোসে ল্যাভেরান। ওকে, এবং এর জন্য ল্যাভেরানকে আবার দেখো ফিজিওলজি এবং মেডিসিনে নোবেল পুরস্কারও দেওয়া হয়। 1897 খ্রিস্টাব্দে ভারতীয় মেডিকেল সার্ভিসে কর্মরত ব্রিটিশ সেনাবাহিনীর ডাক্তার স্যার রোল্যান্ড রস, দেখো এই যে মেডিকেল সেক্টরে নোবেল পুরস্কার পাওয়া মনে হয় সহজ জীবন হয়, দেখবা। অন্যগুলো দেখো, যেমন শান্তিতে নোবেল পুরস্কার যারা পায় তার বড় বড় কি হতে হয়, নেতা হতে হয় বা এরকম অনেক কিছু হতে হয়, তাই না? লিডার হতে হয়, বা এই যে যেগুলা লেখক পায়, কবি, বড় বড় লেখনী লিখতে হয়, তাই না? এদের ক্ষেত্রে দেখো ট্রাক্টর মানুষ এটি কোনো একটা পড়তে পড়তে গবেষণা করে বের করে শেষ নেওয়া পাচ্ছে, বা সায়েন্টিস্টগুলা যদি এদের অনেক অধ্যাবসায় আছে এর পিছনে, পেয়ে যায় আর কি অনেকই। দেখবো অনেক মাঝে মাঝে দেখা যায় যে এটা আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছে, দেখো না, মাঝে মাঝে দেখা যায়। তো অন্য অন্য বিষয়ে কিন্তু এত নোবেল পুরস্কার দেখা যায় না, ঠিক আছে, করেন। অ্যানোফ্লিক্স গণভুক্ত মশকিরা এ রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায়। এই যুগান্তরকারী আবিষ্করণের জন্য এত সালে এগুলো দেওয়া হয়, এগুলো ব্যাপার না। তাহলে দেখো এই যে তিনি কি করেন বলে, এখানে 1948 খ্রিস্টাব্দে শর্ট মানুষের যকৃতে ঘষে প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি বর্ণনা দেন। শর্ট মানুষ মানে বামন মানুষের, ঠিক আছে, কি মানুষ? বামন মানুষ, ছোট মানুষগুলো আছে না, বন মানুষগুলো, ওইগুলা দেখে আর কি দেখেন, আর কি দেখেন, এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি বর্ণনা দেন। এখন তো জানোই না যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কি, তাই না? এই জন্য এই অধ্যায়টা একটু এই জন্য ঝামেলা, যে জিনিসটা এখন শেখো না, ওটা আগে অপশনটা আসে। তো এটা আমরা একটু পরে দেখতেছি যে প্রি এরিথ্রোসাইটিক সাইটোকিনিনটা কি। অর্থাৎ এই যে ম্যালেরিয়া পরজীবীটা যে আমাদের দেখে যে কাজগুলো করে আর কি, এর মধ্যে একটা স্টেপ হলো প্রি এরিথ্রোসাইটিক সাইটোকিনিন, ঠিক আছে। ওকে, এটা বর্ণনা করেন। তো এগুলো একটু পড়বা। এখন দেখো স্বভাব এবং বাসস্থান। তো এটা আসলে কোথায় বাসস্থান করে? প্লাজমোডিয়াম এক ধরনের অন্তঃকোষীয় রক্ত পরজীবী, কোষের ভিতরে থাকে এবং রক্তের ভিতরে থাকে, ঠিক আছে। অন্তঃকোষীয় কোষ বলতে কি, এখানে হ্যাপাটিক সেল,
মানে কি যকৃত কোষের মধ্যে থাকে, লিভারের কোষে। মানুষ ও বিভিন্ন মেরুদণ্ডীয় প্রাণীর যকৃত কোষে ও লোহিত রক্তকণিকায় অ্যানোফিলিক্স মশকির পৌষ্টিক নালী এবং লালা গ্রন্থিতে বসবাস করে। তাহলে কোথায় বসবাস করে বলতো? মেরুদণ্ডীয় প্রাণীদের যকৃত কোষ, লোহিত রক্তকণিকা আর অ্যানোফিলিক্স মশকির পৌষ্টিক নালী এবং লালা গ্রন্থিতে। মনে রাখতে হবে। তাহলে পৌষ্টিক নালী বা লালা গ্রন্থি ও লালা গ্রন্থি দুটো একই, অর্থাৎ পৌষ্টিক সিস্টেম মানে পরিপাক তন্ত্রের কাছাকাছি থাকে আর কি, পরিপাক তন্ত্রে থাকে। আর এক্ষেত্রে আমাদের থাকে কি যকৃত। আমাদের যকৃত কিন্তু একটা পরিপাক তন্ত্রের কি জায়গা, মানে যেখানে খাবার সবথেকে বেশি থাকে আর কি, সেখানে যায়। বুঝছো? যেটা হলো এমন একটা জিনিস, মানে খাবার লোভী আর কি। ম্যালেরিয়া পরজীবী হলো খাবার লোভী, যেখানে খাবার পায় সেখানে। মানবদের খাবার কয় জায়গায় থাকে? লিভারে থাকে আর ব্লাডে থাকে, তাই তো? তো লিভারে যায়, ব্লাডে যায়, মশার ভিতরে যায়, আবার পরিপাক তন্ত্রের মধ্যে যায়। তো পরিপাক, পৌষ্টিক নালী এবং লালা গ্রন্থিতে ম্যালেরিয়া বসবাস করে। তো এগুলো মনে রাখতে হবে, কোথায় তাহলে থাকতে পারে। তো মনে রাখবা, ম্যালেরিয়া পরজীবী হলো খাদ্যপ্রেমী, ঠিক আছে? খুবই খাইতে পছন্দ করে। একটু পরে দেখবো খাবার খেয়ে কী অবস্থা হয়, ঠিক আছে? ওকে, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো যেটা বললা তুমি একটু আগে, আসলে কি কি হয় ম্যালেরিয়া রোগে? ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথে মানব দেহে রোগের লক্ষণ প্রকাশ পায় না, সুপ্তাবস্থা আছে, অনেক টাইম পরে এটা প্রকাশ পায়। সংক্রমণে থেকে মানে মেলে যে ব্লাডে যখন যাবে অণুজীবটা, ব্লাডে কিন্তু সরাসরি যায় না, মানে কাজ করে না, ব্লাডকে ধ্বংস করে না। প্রথমে যায় লিভারের সেলগুলোকে ধ্বংস করার পর ব্লাডে যায়। ব্লাডে যাওয়ার পর সে এক ধরনের প্যাথোজেন ছাড়বে। ও প্যাথোজেনকে আমাদের ব্রেন ডিটেক্ট করবে, মানে আমাদের হাইপোথ্যালামাস ডিটেক্ট করবে, করার মাধ্যমে সে কী করবে? আমাদের তাপমাত্রা বাড়ায় দিবে। তখন আমরা বুঝতে পারি না আমার কিছু শরীরে একটা কিছু হয়েছে, ঠিক আছে? ওকে, দেখো 3 সপ্তাহের মধ্যে, দেখো সংক্রমণের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেতে আরম্ভ করে, শুরু করে মাত্র, আর সিভিয়ার পর্যায়ে চলে যায় পরে। এবং ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো নিম্নরূপ। আর আমরা তো জানি শুরু করার পরে জ্বর তো আর রেগুলার থাকে না, 3 দিন 2 দিন পর আসে। তো অনেক ব্যাপার, গুরুতর ব্যাপার একটা। দেখো রোগের লক্ষণগুলো কি? প্রাথমিক পর্যায়ে কেমন দেখা যায়? বমি বমি ভাব হবে, মানে নওশিয়া হবে, তোমার না কারো জন্য হচ্ছে বমি বমি ভাব, ক্ষুধামন্দা হবে, ঠিক আছে? লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দা। তারপরে কি? অনিদ্রা হবে, ইনসোমনিয়া হবে, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হবে, খাবারের অনীহা দেখা দিবে, ঠিক আছে? অর্থাৎ খাইতে ইচ্ছা করবে না, মাথা ব্যথা হবে, হেডেক হবে, অস্থি শুনতে বেড়ে বা গেটে ব্যথা, মানে ব্যথাগুলো হবে এখানে, ঠিক আছে? অস্টিওআর্থাইটিসের মতো অনেক ব্যথা হবে এখানে, পেশি ব্যথা হবে, ঠিক আছে? মাস্কুলার ক্রাম্পস হবে এখানে, শীত ভাব হবে বা কোল্ড ক্লামি স্কিন হবে এখানে, অনেক শীত লাগবে আর কি, কোল্ড ক্লিং হবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো এই যে এগুলো একটু মনে রাখবা কী কী হয় আর কি। তারপরে দেখো রোগের প্রাথমিক পর্যায়ে কী কী হতে পারে। যেমন প্রচণ্ড কাঁপুনি দিয়ে 48 ঘন্টা পর কী আসে? রোগ আসে। তো ডাইরেক্ট দেখো যদি এমনিতে বলে যে আসলে কতক্ষণ পর জ্বর আসে, আমরা দেখুন প্রত্যেকটাতে কি ছিল? 48 ঘন্টা ছিল, একটা মাত্র কী ছিল বলো তো? 72 ঘন্টা। তো এমনিতে আমরা বলবো যে মেনলি 48 ঘন্টা পর জ্বর আসে, সাধারণভাবে যখন বলবো আমরা। এবং জ্বর কিন্তু প্রচণ্ড মাত্রায় হতে পারে, 104 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? 2 ডিগ্রি হতে পারে। এবং কয়েক ঘন্টা পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়, যেটা বললাম, ঘামের মাধ্যমে, প্রচণ্ড ঘামের মাধ্যমে, সোয়েটিংয়ের মাধ্যমে জ্বর ছেড়ে যাবে, ঠিক আছে? ওকে, ইংলিশ টার্মগুলো আসলে বলা দরকার। ইংলিশ বললে দেখা যায় এগুলা এখন জানা থাকবে, মেডিকেলে গিয়ে হুট করে দেখবা ইংলিশ সব কিছু বুঝবা না, দেখো। ওকে, তা জ্বরের প্রকোপ সাধারণত কি পূর্বাহ্নে এবং অপরাহ্নে বেশি থাকে, একটু ব্যাপার না, দেখবে একটু। জ্বর প্রতি 2 থেকে 3 দিন পর আসে, এটা দেখলাম একটু আমরা আগে। ম্যালেরিয়া জ্বরে 3টি অবস্থা দেখা যায়। একটা হলো শীত অবস্থা। কী লাগবে বলো তো? কাঁপুনি দিয়ে জ্বর আসে। কাঁপুনি মানে কি? শীত লাগবে, আসার শুরুতে আসবে কাঁপুনি, যাওয়ার সময় কী হবে বলো তো? ঘাম হবে। তো কাঁপুনি দিয়ে জ্বর আসবে, 20 থেকে আধা ঘন্টা স্থায়ী থাকে। কত? 20 মিনিট থেকে আধা ঘন্টা স্থায়ী থাকবে। এবং উত্তাপ অবস্থা হবে, একদম 2 থেকে 4 ঘন্টা স্থায়ী হয়, খুবই গরম লাগবে। তারপরে ঘাম হবে, গরমের পরে তো ঘাম হবে, তাই না? ঘাম হওয়ার পরে কি হবে? ঠান্ডা হয়ে যাবে শরীর, ঠিক আছে? মানে আবার জ্বর থেমে যাবে আর কি। তো অবস্থাগুলো একটা বললাম। তার রোগের চূড়ান্ত পর্যায়ে কি হয়? দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত ব্যক্তির যকৃত মিলে আক্রমণ করে কোথায় মানুষের বলো তো? যকৃত। সাথে প্লিহাটাও কি হয় বলো তো? অস্বাভাবিকভাবে স্ফীত হয় বলো। হ্যাঁ, স্প্লিন বা প্লিহা, অর্থাৎ এটা হলো কোনটা? এখন ফিগার তো দেখে নাই। এটা মেইনলি কোথায় থাকে? অগ্নাশয়ের উপরের দিকে, সাইডে থাকে, ভেতরে পিছনের দিকে থাকে, ঠিক আছে? কাজ কি এটা? এটার কাজ হলো যেমন ওই যে আমাদের টি লিম্ফোসাইট আছে না, এগুলোকে ম্যাসিউর করে আর কি, বুঝছো? ম্যাসিউর হয় আর কি, পরিণত হয় ওখানে গিয়ে আর কি। ইমিউন সিস্টেমের একটা পার্ট, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে একটা পার্ট।
ওকে, বিভিন্ন কারণে এটা বড় হয়ে যায়, তখন আমরা বলি এটাকে স্প্লিনোমেগালি, ঠিক আছে। বড় হয়ে গেলে এটা উপর দিয়ে আসে, এইখান থেকে দেখা যায় ফুলে ফুলে আসে, এরকম পালপেট করা যায়, এইভাবে বোঝা যায়, ঠিক আছে। আমরা পেশেন্টগুলো দেখি যখন এইভাবে দেখি, দেখা যায় এখানে বাজে আর কি, আমার বাজে নাকি আবার বুঝছো, এই দিকে একদম লোমা বড় হয়ে যায়, ঠিক আছে। ওকে, এমনিতে কি এত বড় হয়? হ্যাঁ এমনিতে ছোটো, কিন্তু বড় হয়ে যেতে পারে একদম, এই অবধি আসে, ঠিক আছে, নিশ্চয়ই বাড়ায় আসে, এখন ভেতরে আছে, খাঁচার ভেতরে। আচ্ছা, আমি ফিগার টাইম পরে ক্লাসে দেখাবো। আক্রান্ত রোগীর দেখো প্লিহা কি বলতো, লাইসো লেসিথিন নামক পদার্থ নিঃসৃত হয়, যা অনেক স্বাভাবিক রক্তকণিকা কি করে, ধ্বংস করে। রোগীর খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে। আবার লিভারও বড় হয়, যাকে আমরা বলি হেপাটোমেগালি। লিভারটা এখানে কি হয়ে যাবে, বড় হয়ে সাইজে নিচের দিকে আসবে, ঠিক আছে। এইগুলো এবং পরজীবী লাইসিন নামক অ্যান্টিবডি উৎপাদন করে, যা লোহিত রক্তকণিকাগুলোকে ব্যাপকভাবে ধ্বংস সাধন করে, এবং ফলে সে দেহে কি হবে, মারাত্মক রক্তশূন্যতা দেখা যাবে, শরীর দুর্বল হয়ে যায়, শেষ পর্যন্ত কি মারা যায়। ওকে, এগুলো একটু বললাম, ঠিক আছে, লক্ষণগুলো কী কী। ওকে, এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট পড়ার টপিকটা। ওকে, শুরু করি নাকি, শুরু করি। পড়াও আছে, পড়াও অনেক, আবার না পড়াইতে হবে, না পড়লে হবে না। দেখো তাহলে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, যেটা বললাম প্রথমে বলছিলাম, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পন্ন করে দুইটা জীবের মধ্যে, একটা হলো মশকি আর একটা হলো মশকির মধ্যে সম্পন্ন করা হলে যৌন জন মানে কি গ্যামেট তৈরি করবে এবং স্পোর তৈরি করে। গ্যামেট তৈরি করার পরে কি তৈরি করবে, স্পোর। দেন তারপরে আমাদের মানব দেহের ভিতরে অযৌন যৌন সম্পন্ন করে। ওকে, তো কোনো জীবের জন্ম অবস্থা থেকে শুরু, ধীরে ধীরে বৃদ্ধি, বিকার, জনন ইত্যাদি পর্যায়ে অতিক্রম করে পুনরায় ওই অবস্থায় পুনর্জন্ম দেওয়ার চক্রীয় ধারাকে আমরা বলি জীবের জীবনচক্র বা লাইফ সাইকেল। প্লাজমোডিয়াম ভিভেক্স এর জীবনচক্র সম্পন্ন করতে, মেনলি এটা নিয়ে আমাদের বিষয় আলোচনা করা হয়। প্লাজমোডিয়াম ভিভেক্স সম্পন্ন করতে ভিন্ন ধরনের দুটি পোষকের প্রয়োজন হয়। এটা কি বলতো, মানুষ, একটা হলো মশকি। মানুষে কি করে, মানুষের যকৃত এবং লোহিত রক্তকণিকার পরজীবীর অযৌন জনন এবং যা সাইজোগনি ঘটে। কি বলে তাহলে, আমরা বললাম মানুষের যকৃত বা লোহিত রক্তকণিকা কি ঘটে বলতো, অযৌন যৌন সম্পন্ন ঘটে, একটু যেটা বললাম, যেটাকে আমরা সাইজোগনি বলি। সাইজোগনি বলি কেন, কারণ এই দশায় যে ম্যালেরিয়া যে পরজীবী যেটা আছে, ম্যালেরিয়া পরজীবী যেটা আমাদের যে জিনিসটা যায়, স্পোরটা যেটা যায়, বুঝছো, সেটা মেনলি আমাদের স্পোরোসাইট, মানে ওখানে যেটা স্পোরটা যায় আর কি, সহজ কথায় পরে আমরা দেখবো, সেইটা আসলে এই মানব দেহে গিয়ে দেখা যায় বিভিন্ন জায়গার সময় বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজোন দশা সম্পন্ন হয়, ঠিক আছে। তো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি সাইজোন, তো এরকম একটা দশা দেখা যায় জন্য আমরা এই অযৌন জননের এই দশাগুলোকে কি বলি, আমরা সাইজোগনি বলে থাকি, ঠিক আছে। একটু পরে আমরা বিস্তারিত দেখব। পোষকের প্রচলিত সংজ্ঞা অনুযায়ী মানুষ এই পরজীবীর মাধ্যমিক পোষক বা ইন্টারমিডিয়েটেড হোস্ট হিসাবে থাকে। তার আসলে মেইন প্রজননটা সম্পন্ন হয় কোথায়, যৌন জননটা হয় হলো মশকিতে, সেটা মাধ্যমিক পোষক হিসাবে ব্যবহার করা হয়। মশকিতে কি বলতো, অ্যানোপ্লিক্স মশকি গণভুক্ত কয়েকটি প্রজাতির মশকির দেহে প্রজাতির যৌন প্রজনন বা গ্যামেটোগনি সম্পন্ন হয়। বুঝলি তো, গ্যামেটোগনি মানে এখানে গ্যামে সৃষ্টি হয়, ঠিক আছে। গ্যামেটোগনি এবং স্পোরোগনি মানে কি, স্পোরোজোয়া তৈরি হবে, অর্থাৎ স্পোর তৈরি হবে এখানে। ওকে, এবং মশকির এ পরজীবী নির্দিষ্ট পোষক বা ডিফিনিটিভ হোস্ট, বুঝছো, মানে এটাই তো মেইনলি আসলে প্রধান হোস্ট, যেহেতু এখানে যৌন জনন সম্পন্ন করে। তাহলে এখানে দেখলাম ম্যালেরিয়া পরজীবী আমাদের দুইটা ভাগ আছে, একটা হলো মানুষ, একটা হলো মশকি। মশকির ভেতরে সম্পন্ন করা হলো যৌন জনন, আর মানুষের মধ্যে সম্পন্ন করে অযৌন জনন, এটুকু জানলে হবে, ঠিক আছে। এবং মানুষের ভেতরে যে অযৌন জনন সম্পন্ন করে সেটাকে বলি আমরা সাইজোগনি। কেননা ওখানে সাইজোন দশা দেখা যায়। সাইজোন দশা মানে হলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, একটু পরে দেখবো আমরা। আর এখানে যেটা মশকের ভেতরে যেটা যৌন জনন সম্পন্ন করে, এটাকে যেহেতু গ্যামেট তৈরি করে, এই জন্য আমরা বলি গ্যামেটোগনি। এরপরে তৈরি করা হলো স্পোর, এই জন্য কি আমরা বলি, কি বলবো, স্পোরোগনি। ওকে, তো এখন কথা হলো যে এখানে একটা দেখো নাইস টু নো দিছে, বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য। ওকে, তাহলে এটা কি দিছে, দেখো দুটি পড়িয়ে একটু ভালো লাগবে আর কি, ঠিক আছে, সুন্দর ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখো দুটি পোষক কেন প্রয়োজন, ঠিক আছে।
কেন প্রয়োজন? এর আগে দেখো আমরা বহুবার এগুলো পড়ে আসছি যে যৌন জনন সম্পন্ন হলে ভ্যারাইটিস তৈরি হয় না, এবং দেখা যায় তার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার বা টিকে থাকার কি ক্ষমতা বৃদ্ধি পায়। পড়ছি না আমরা, কোষ বিভাজন পড়ে আসছি না, যে মিওসিসের বিশেষত্ব কি? কারণ এখানে কি হয়, মিওসিসের মাধ্যমে ভ্যারাইটিস তৈরি হয়, বৈচিত্র্য তৈরি হয়, নতুন প্রকরণ তৈরি হয়, এতে করে প্রতিকূল পরিবেশে টিকে থাকার সম্ভাবনা বাড়ে এবং ক্ষমতাও বাড়ে, তাই না? তো এখানে দেখো মানব দেহ হয় কি বলতো, তার অযৌন জনন। তো কন্টিনিউয়াসলি যদি সে মানব দেহের ভিতরে অযৌন জনন সম্পন্ন করতো, তাহলে তাদের কি প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা বাড়তো না কমতো? কমতো। এই জন্যে যাতে তাদের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে, নিজেদের ভিতরে ভ্যারাইটি বা ভেরিয়েশন তৈরি করার জন্য যায় কোথায়? মশকি দেহতে। এবং সেখানে গিয়ে কী করে? যৌন জনন সম্পন্ন করে। সো দুইটাই দরকার, বিপুল পরিমাণে অযৌন জনন সম্পন্ন করে নিজের সংখ্যা বাড়ানোর জন্য অযৌন জনন মানব দেহে, এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যৌন জনন মশকি দেহে। বুঝতে পারছো? ওকে। জীবরা বারবার অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তারের কারণে তাদের জীবন শক্তি কী হয়? হ্রাস পায়। তাই তারা মাঝে মাঝে যৌন জননে আবদ্ধ হয়ে জীবন শক্তি পুনরুদ্ধার করে। এটি নিম্ন শ্রেণীর জীবের বা ইভলিউশনারি অভিযোজন। প্লাজমোডিয়াম এর জীবনে এমনটি ঘটে আর কি। তাই তারা একটি পোশাকের মাধ্যমে যৌন জনন আর একটি পোশাকের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। কেবলমাত্র কেন স্ত্রী মশা? প্রশ্ন আসতে পারে। দেখো স্ত্রী মশা কেন? মশকি ম্যালেরিয়া রোগ এই রোগ ছড়ায় কেন? স্ত্রী মশকের ডিম্বাণু পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত প্রয়োজন হয়, ঠিক আছে? এটা খাওয়ার জন্য না, কির জন্য? ডিম ফোটানোর জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্তের প্রয়োজন হয়, ঠিক আছে? বুঝছো? ওই যে যেমন মুরগি কি করে তা দেয় না ডিমে, ঠিক এমনটা তাদের কি করতে হয়? তা দিতে হয় আর কি, ব্লাড দিয়ে, উষ্ণ রক্ত দিয়ে। তাই কেবলমাত্র মশকি, যেটা মশা নয়, রক্ত পান করে এবং জীবাণুর বিস্তার ঘটায়। পুরুষ মশারা ফুলের মধু বা অন্যান্য উৎস থেকে খাবার সংগ্রহ করে, কিন্তু দংশন করে না। অপরদিকে দেখো কিউলেক্স বা এডিস মশা যদি বলি, এদের কিন্তু পরিপাকতন্ত্রে কিন্তু এক ধরনের বিশেষ ধরনের এনজাইম আছে, যেটা কি করতে পারে, এই স্পোরগুলো তাদের ভিতরে যদি যায়, ঠিক আছে, মানে এই যে ম্যালেরিয়া পরজীবীগুলো, তাহলে সেগুলো আর টিকে থাকতে পারে না, বুঝছো? এদের বিভিন্ন একটা কিছু এনজাইম আছে, এনজাইমেটিক ক্রিয়ার কারণে কি হয়? নষ্ট হয়ে যায়। এই জন্য তাদের দেহে কিন্তু এই প্রজননটা সম্পন্ন করতে পারে না, যা জীবাণুর গ্যামেটোসাইটগুলোকে কি করে? নষ্ট করতে সক্ষম। তাই এরা জীবাণুর বিস্তার ঘটাতে পারে না। কিন্তু অ্যানোফিলিক্স এর দেহে এরূপ কোনো এনজাইম না থাকার কারণে গ্যামেটোসাইটগুলো সক্রিয় থাকে এবং রোগের বিস্তার ঘটায়। ভালো একটা জিনিস, জানার বিষয়, তাই না? ওকে, তাহলে এখন দেখো ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রের ধাপগুলো কী কী? আমরা আগে দেখে আসলাম ধাপ হলো দুইটা থাকে, একটা হলো কি মানব দেহে ঘটে অযৌন জনন, আর একটা হলো মশকের দেহে যৌন জনন। তো এখন আমরা দেখলাম যে মানব দেহে যেটা ঘটে এটা কোথায় ঘটে বলতো? লিভারে ঘটে, আর একটা হলো ব্লাডে, লিভার এবং ব্লাডে। তাহলে একটা হলো যকৃতে, আর একটা কি লোহিত রক্ত কণিকায়। ওকে, এখন দেখো যকৃতে যেটা করবে, আমরা জানি এই যে ধাপটা আছে অযৌন জনন, একে আমরা কি বলি? সাইজোগনি। যেটা তাহলে যকৃতে করবে, যকৃতে মানে কি? হেপাটিক, তাহলে হেপাটিক সাইজোগনি বলবো, ঠিক আছে? আর এটা লোহিত রক্ত কণিকা আমরা বলি কি? এরাইথ্রোসাইট। তা এরাইথ্রোসাইটের মানে কি? এরাইথ্রোসাইটিক, এরাইথ্রোসাইটিক সাইজোগনি। তো মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। তাহলে মানব দেহে কোনো অযৌন জনন, একটা যকৃতে, এই জন্য বলবো আমরা হেপাটিক সাইজোগনি, একটা হলো লোহিত রক্ত কণিকা, এই জন্য বলবো আমরা এরাইথ্রোসাইটিক সাইজোগনি। আসলে ক্লাস মানে যে ফিজিক্যালি ক্লাস করা আর হলো অনলাইন ক্লাস করা অনেক ডিফারেন্স আছে। অনলাইনে দেখবা ক্লাস করবা, বাট ওখানে তখন মুখস্থ হয় না, কিন্তু অফলাইনে ক্লাস করে দেখবা মনোযোগ যদি ধরে রাখতে পারো, দেখবা অর্ধেক পড়া মুখস্থ হয়ে যায়। এটাই করে, যদি মাঝে মাঝে বোরিং লাগতে পারে, এই জন্য একটু টাইম আসলে যেই ক্লাস দেওয়া উচিত। তাহলে দেখ এরাইথ্রোসাইটিক সাইজোগনি বুঝলাম আমরা। এখন কথা হলো আর কিছু সেখানে না পড়ি, তো মশকের দেহে এটা কি আবার ঘটবে? প্রথমে ঘটবে কি? এটা গ্যামেট তৈরি করবে। কি তৈরি করবে? যৌন জনন। তো এটাকে বলবো গ্যামেটোগনি। এটা কোথায় ঘটে? এর ক্রোপের মাধ্যমে। ক্রোপ গিজার্ড আমরা পড়ছিলাম না এগুলো, বুঝছো? ওই যে যেখানে খাবার দেওয়ার জমা হয় আর কি, পাকস্থলীর মতন একটা জিনিস, ক্রোপের ভেতরে। আর এটা হলো স্পোরোগনি, অর্থাৎ স্পোর তৈরি করবে, ঠিক আছে? আমরা একটু বললাম না, প্রথমে তৈরি করবে গ্যামেট, তারপরে করবে হলো স্পোর। তো হলো গ্যামেটোগনি, আর একটা কি বলতো? স্পোরোগনি। এটা হলো ক্রোপের প্রাচীরে, বহিঃপ্রাচীর, অর্থাৎ গ্যামেট ক্রোপের ভেতরে তৈরি হয়ে সেটা যাবে কোথায়? তার প্রাচীরে যাবে, সেখানে গিয়ে স্পোর তৈরি করবে। আমরা ডিটেলস দেখবে এগুলো ভবিষ্যতে, ঠিক আছে? ভবিষ্যতে সামনে ক্লাসে, ঠিক আছে? তখন একদম ক্লিয়ারলি বুঝবা। ওকে, এখন কথা হলো এই যে মনে করো এখন যদি স্বপ্ন মুক্ত করবো না, এগুলো এসে পড়া না, তার মানে এগুলোর জন্য না বোঝার আগে মুক্ত করলে কেমন থাকবে না। তাহলে যেটা জানবো, এই দেখো মশকের দেহে প্রথমে কি তৈরি করে বলতো?
গ্যামেট তৈরি করবে, দেন বিভিন্ন ধাপ যাবে, তাই না? ওকে, যেমন মনে করো গ্যামেট সৃষ্টি হলো, তারপরে গ্যামেটে কী হবে, নিষেক ঘটবে, নিষেকের মাধ্যমে জায়গা তৈরি করবে, তারপরে উকনেট, তারপরে হলো স্পোরোগনি অর্থাৎ স্পোর তৈরি করবে। তো এগুলো মুক্ত করে দিচ্ছে না কিন্তু, স্পোর তৈরি করে দিচ্ছে, স্পোরটা উচিত দেন, তারপরে শেষ অবস্থায় কি বলো তো, স্পোরোজয়েট। এই যে এত কিছু বললাম, কিছু মুক্ত করতে হবে না, শুধুমাত্র মনে রাখো। তাহলে এই যে মশকির দেহে যে চক্রটা আছে, চক্রের শেষে একটা জিনিস তৈরি হয়, স্পোর। স্পোর এক ধরনের কি বলতো, স্পোর, যাকে আমরা বলি স্পোরোজয়েট। তাহলে ম্যালেরিয়া পরজীবীর এখানে যে আমরা মশার ভিতরে যে স্পোরটা তৈরি হয় তাকে আমরা কি বলতেছি, স্পোরোজয়েট। শুধু এই নামটা আপাতত এখন লাগবে মুস্ত, স্পোরোজয়েট। ওকে, এখন এই যে স্পোরোজয়েটটা তৈরি হলো, কথা হলো মশা কামড়াবে না, মশা কামড়া না, মশা যখন কামড়ায়, মশার ভিতরে কিন্তু লাখ লাখ থাকে, মশার লালার ভিতরে দেখবা বই আছে, ভেতরে তার গিজার্ডের ভেতরে, ক্রোপ বা ক্রোপের বাইরে লাখ লাখ এখানে স্পোরোজয়েট তৈরি হয়, ঠিক আছে? এরপরে যখন সে হুল ফুটায় মানুষের ভিতরে, তখন হুল ফোটাতে লালা যে নিঃসরণ করে, সে লালার ভেতরে দেখা যায় তার প্রতিবার সে হুল ফোটানোর কারণে তার দেহে যে লাখ লাখ যে মানে আমাদের স্পোরোজয়েট থাকে, এ 10% করে চলে যায় মানব দেহে, প্রায় লাখের ভিতরে মতোই চলে যায়, মানে 26,000 এরকম মতো চলে যায় আর কি, 36,000 মতো এরকম মানে সামথিং কিছু, প্রতিবার 10% মতো চলে যায় আর কি, ঠিক আছে? এটা যে তারেক রহমানের 10% না কিন্তু, ঠিক আছে? তো 10% কিন্তু যায়, ঠিক আছে? তো এইটা গেল, তো মানব দেহ গেল, মানব দেহে যাওয়ার পরে কোথায় যাবে বলো তো? মানব দেহ আক্রমণ করবে না? তো বলছিলাম যে মানব দেহ কোথায় যাবে, এই তো খুবই খাবার লোভী, খাবার কোথায় থাকে, যকৃতে। ওকে, এবং একটা জিনিস মনে রাখবা, মানব দেহের হলো কি বলতো, যদি বলি রাজধানী, সেটা কিন্তু ব্রেন না, তো এখানে বলবো লিভার। লিভার হলো কি, আমরা বলি না এখানে, যেমন কোষের পাওয়ার হাউস হলো কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আমাদের দেহের যে পুষ্টির সরবরাহ করে যে সব থেকে বেশি খাদ্য গোডাউন টোডাউন যা আছে আমাদের, দেশের মধ্যে দেখো যত ফ্যাক্টরি ট্যাক্টরি যা আছে সব হলো কি ঢাকার ওই দিকে, তো ওখান থেকে সব কিছু তৈরি হয় প্রোডাক্ট, আর সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে। ঠিক এখানেও দেখা যায় সব কিছু ওখানেই তৈরি হয়, এনজাইমের কারখানা, তাই না? সব কিছু হলো লিভার, তো এখান থেকে সাপ্লাই দেয়, সো ওই ওই ফ্যাক্টরিতেই যায় আক্রমণ করে, ঠিক আছে? রাজধানীতে যায়, তো সে রাজধানীর প্রতি খুবই লোভ এবং খাবারের প্রতি খুবই লোভ। সে এই যে এখানে তৈরি হলো, এটা ডাইরেক্ট হয়ে যায় বলো তো, এই যে যকৃতে, মানে মানব দেহে যখন গেল লালার ভেতরে, ঘুমাচ্ছ কেন, ঘুমা নাই? আচ্ছা, ঘুমা নাই নাকি? আচ্ছা, এটা কি বলা হয় বলো তো? স্পোরোজয়েট। তোমার কি জিম করতেছো, বাদ দিছো? যাই এটাই হয়, ছেলে ফেলে খুবই হাউস করে জিমে গিয়ে ভর্তি হয়, দেখা যায় 2-3 দিন পরে শেষ হয়। এটাই হলো কথা। তাহলে দেখো, মনোযোগ দাও এখানে, আমি তোমাকে প্রশ্ন ধরবো একটু পরে, ঠিক আছে? তাহলে এই যে এখানে স্পোরোজয়েটটা তৈরি হলো, এটা কোথায় যাবে, লালার ভেতরে মানব দেহে গেল, এবং তাহলে কোথায় যাবে, ব্লাডে যাবে না আগে, কিন্তু ব্লাডে কোনো কাজ করবে না, তার লক্ষ্য কি, প্রথমে আগে রাজধানীতে হল করতে হবে, সে যাবে হলো লিভারে, যাইতে মাত্র সময় লাগে 30 মিনিট, কমে 30 মিনিটে সে গিয়ে পৌঁছায়, পৌঁছানোর পরে কি করবে, সে তার কাজকর্ম শুরু করে দিবে। ওকে ওকে, কাজকর্ম শুরু করে দেবে, যেটা কি হেপাটিক সাইজোগনি। তো হেপাটিক সাইজোগনিকে আমরা দুইটা ভাগ করি, একটা হলো প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো এরাইথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি, এখন বলতে পারো যে যে ভাই এখানে তো জিনিসটা হলো হেপাটিক, এরাইথ্রোসাইটিক আসলে কেন? কথা হলো বোঝার জন্য দেখো, আসলে উঠে আসো কই থেকে বলো তো, ব্লাড থেকে না? মেইনলি মশা কামড়াইলো, পরজীবীটা গেল কোথায়, ব্লাডে, তাই না? ব্লাডে আসলো না, ব্লাডের মাধ্যমে এখানে আসলো, ব্লাডের মাধ্যমে হয়তো কোথায় আসতে আসে, লিভারে না? তো লিভার থেকে মানে কি, ব্লাড থেকে উঠে এসে লিভারে আসলো, এসে যে কাজ করবে তাকে বলবো আমরা প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি, অর্থাৎ যেটার সাথে ব্লাডের আগের কানেক্টেড আছে, মানে লিভারে আসার আগের কানেক্টেড হলো প্রি বলবো, কার সাথে কানেক্টেড, ব্লাডের সাথে, এই জন্য প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি বলবো। আরেকটা বিষয় কি ঘটে, যে এখানে লিভারে এসে কি করে, সে একবার প্রজনন ঘটে, প্রজনন তো অযৌন প্রজনন, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো। করার পরে আবার কই যে আর একটা নতুন কোষকে, মানে একটা কোষের ভেতরে প্রজনন করে, অনেক কোষ তৈরি করে, দেন আর একটা কোষে যাবে, ওখানে গিয়ে অনেকগুলো নিজের কপি করে, বুঝছো? এটা হলো প্রথম কোষ, এটা হলো দ্বিতীয় কোষ,
দ্বিতীয় কোষে গিয়ে তৈরি করে, এটা লিভারের ভিতরেই তৈরি করার পরে যেটা হয় এইগুলো আবার যাই হলো ব্লাডে। তো ব্লাড থেকে উঠে আসে একটা কোষে ঢুকছে, দেন এখান থেকে তৈরি হয় আরেকটা কোষে ঢুকছে, দেন এই কোষ থেকে আসতে আবার কোথায়? ব্লাডে। তাহলে এটার সাথেও ব্লাডের কানেকশন, এটার সাথেও ব্লাডের কানেকশন, কিন্তু এটা হলো আগে লিভারে আসার আগে, এটা হলো লিভার থেকে ব্লাডে, সেটা কি হবে? এক্সো, বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে? পরে এটা তো একটা হলো, তাহলে একটা হলো কি বলতো প্রি এরাইথ্রোসাইটিক সাইটোগনি, একটা হলো এক্সো এরাইথ্রোসাইটিক সাইটোগনি। তো নামগুলো বুঝতে পারবো না? তাহলে এখানে দেখো প্রি এরাইথ্রোসাইটিক সাইটোগনি এটা শুরু হবে কই থেকে? এই যে এখানে স্পোরোজয়েট আসলো না, এই যে এখানে স্পোরোজয়েট থেকে শুরু হবে, ঠিক আছে? স্পোরোজয়েটটা তাহলে কোথায় যাবে? আমাদের দেহে প্রবেশ করলো। ওকে, এখন আমরা ফিগারটা দেখবো, তাতে হবে। তাহলে আমাদের দেহে আসলো, ফিগার অনেক, আচ্ছা আমার দেহে মনে করো এটা ব্লাড, রক্তনালী, তাহলে এই যে এটা রক্তনালী, রক্তনালী পথে এখানে মনে করো মশা, একটা মশা দিলাম, আট করে দিই, মনে করো এটা একটা মশা। ওকে, ফুল ফুটাই দিছে, বুঝছো? তাহলে কি হবে? এখানে যে স্পোরোজয়েটটা এখান দিয়ে বাহিত হবে, হয়ে মনে করো এখানে লিভার ছিল, লিভারের ভেতরে একটা আমরা কোষ নিছি, বুঝছো? তাহলে এই যে এখানে দেখো এই যে একটা স্পোরোজয়েট, এটা কিসের মতো দেখতে বলো তো? জিমের ভেতরও না, অনেকটা ফলাকার না, অনেকটা, ঠিক আছে? এটা কিন্তু দেখো অনেক লম্বা না চ্যাপটা, ওকে, এটা গোল কি সার্কুলার না। তো এই যে এটা হলো, এটার ভেতরে কি নিউক্লিয়াস, ওকে, কি নিউক্লিয়াস? হ্যাপ্লয়েড, কিন্তু হ্যাপ্লয়েড দশে স্পোর অবশ্যই কি হ্যাপ্লয়েড হবে না, ওকে। তো এইটা কিন্তু প্রবেশ করলো কোথায় বলো তো? হেপাটিক সেল বা যকৃত কোষে। কোথায়? যকৃত কোষে। রক্ত দিয়ে 30 মিনিটের মধ্যে রক্ত ব্লাড পার দিয়ে আসলো কোথায়? লিভারে। লিভারে আসার পরে লিভারে একটা কোষে ঢুকলো, লিভারে একটা কোষকে কি বলবো আমরা? যকৃত কোষ বা হেপাটিক সেল বা হেপাটিক কোষ, ওকে, বা হেপাটোসাইট, তুমি যেটাই বলো, ওকে। তাহলে প্রবেশ করলো, প্রবেশ করার পরে কি করবে? সে খাদ্যের গোডাউনে আসছে, এখন কি করবে? খাবে, সে তো খাবার লোভী, সো সেখানে আসে খায়ে কি হবে? মোটা হবে, মোটা হয়ে গোল হয়ে যাবে, কি হয়ে যাবে? আসলে একটা চ্যাপটা এরকম লম্বা, এখন খায় একদম পেট বানায় ফেলেছে, একদম গোল হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন যখন এর খাদ্য খাওয়া শুরু করবে, তখন এর নিউক্লিয়াসটা কি করবে? ধীরে ধীরে চুপসে যাবে, নিউক্লিয়াসে কি করবে? হ্যাঁ, চুপসে যেতে শুরু করবে, যকৃত কোষের নিউক্লিয়াস। আর সে কি করবে? ফুলে ফেপে বড় হতে শুরু করবে, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে তাহলে ধীরে ধীরে এ বড় হতে শুরু করলো, এবং গোল যখন হলো খেয়ে, তখন আমরা তাকে কি বলবো বলো তো? খাবার দাবার খেয়ে গোল হয়ে গেছে, তখন আমরা তাকে বলবো হলো ক্রিপ্টোজয়েট। কি বলবো? ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট, ওকে। ক্রিপ্টোজয়েট মানে কি? সে অনেক কিপটা, মানে এক কথা নিজের ঘর না, অন্যের ঘর, অন্যের গোডাউন আসে, নিজে খাবার খাচ্ছে, বাট একে দেখো বেচারা এখানে নিউক্লিয়াস আছে, একে দিচ্ছে, ওর ঘরে আসে ওকে দিচ্ছে না, যার কারণে ধীরে ধীরে কি হচ্ছে? চুপসে যাচ্ছে। এই জন্য একে কি বলা যায়? কি বলে? কিপটা বলা যায়। তো এটাতে মনে রাখবা, এই জন্য কিপটা বলা যায়, জন্য আমরা কি বলতেছি? ক্রিপ্টোজয়েট, ওকে, ক্রিপ্টোজয়েট। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, এখানে কি বলতো? সে খায়া দেয়, তার ভেতরে কি চর্বি জমাচ্ছে না, মোটা সোটা হচ্ছে না? তো এই যে একটা অনলাইনে দেখ না, ক্রিপ্টো কারেন্সি জমা রাখে টাকা, ক্রিপ্টো কারেন্সি বলি না আমরা অনলাইনে টাকাগুলো। তো ক্রিপ্টো কারেন্সি থেকে এখানে মনে রাখতে পারো, তাহলে এগুলো জমানো টাকা অনলাইনে মনে করি এরকম বিষয়টা। তো এখানে ক্রিপ্টো কারেন্সি থেকে ক্রিপ্টো জয়েন্ট হবে, কি হবে? জয়েন্ট, ক্রিপ্টো জয়েন্ট। এখানে স্পোরোজয়েট থেকে কি হবে? ক্রিপ্টো জয়েন্ট। স্পোরায় আসছে, বাট এখানে এসে ক্রিপ্টো হয়েছে, ঠিক আছে? শুধু স্পোরোর জায়গায় কি হবে? স্পোরের জায়গায় এখানে ক্রিপ্টো হয়ে যাবে, ক্রিপ্টো জয়েন্ট, ওকে। মনে রাখার জন্য কত কিছু বলতেছি, দেখো যেটা অ্যাকসেপ্ট করার মনে থাকবে এটা বলো, ঠিক আছে? ক্রিপ্টোজয়েট, ওকে। দেন কি করবে? আরো বড় হয়েছে, হওয়ার পরে কি করবে? সে তার বংশ বিস্তার করবে না, তখন কি করবে? তার ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, এটা কি করবে? সে কপি করবে, অনেক করবে। একটা নিউক্লিয়াস ছিল, তারপরে কি হয়েছে বলো তো? অনেকগুলা নিউক্লিয়াসে পরিণত করলো। এই যে একটু আগে বলছিলাম বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়, তাকে আমরা কি বলি? সাইজন। এই দিকে হয়েছে কি? সাইজো, কি বলছিল বলো তো? কি ছিল বলো তো? এখানে সাইজো গণি ছিল, বুঝছো? বা সাইজো গণিক ইটা ছিল আর কি, বুঝতে পারছো? তাহলে এই সাইজন দশার কারণে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। এদিকে দেখো বেচারা নিউক্লিয়াসটা, যকৃতের নিউক্লিয়াসটা কি বিকৃত হয়ে যাচ্ছে একদম, ঠিক আছে না খেতে খেতে। এরপরে কি হবে? স্ফীতকায় যকৃতের কোষকে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে না, ভেতরে গিয়ে যে এর ভেতরে মানে এই ওই যে আমাদের পরজীবীর
ওর কোষটা বড় করে দিছে, এর কারণে কি হচ্ছে বলো তো, আমাদের যকৃত কোষটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, আর এখানে তো নিউক্লিয়াসের দশা তো বেহাল অবস্থায়, এক পর্যায়ে কি হবে, বিলুপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এই যে এখানে সাইজন দশা হলো, যেটা কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, খুবই করলো। দেন তারপরে কি করলো, ক্রিপ্টোমেরোজয়েড, কি হবে, ক্রিপ্টোমেরোজয়েড। এই যে এখানে প্রতিটা যে নিউক্লিয়াসটা, মানে এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে বলতেছি আমরা সাইজন। দেন এই যে বহু নিউক্লিয়াসের প্রতিটা নিউক্লিয়াসকে আমরা এখানে কি বলতেছি, আরো বড় পুষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো এখানে প্রতিটা যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কি করছে, তার তার পাশে সাইটোপ্লাজম ঘিরে নিচ্ছে, আবার একটা ওই যে স্পোরের মতো তৈরি করছে, তাই না, হ্যাঁ মানে যেরকম স্পোর এই যেখানে এসে তৈরি হয়েছিল, আশা তৈরি হয়েছে এখানে আবার কি স্পোরের মতো তৈরি করছে না। তো এগুলা কি বলবো আমরা, ক্রিপ্টোমেরোজয়েড। মেরোজয়েড হয়েছে না, আগের মেরোজয়েড যেমন ছিল এরকম মেরোজয়েড হয়েছে না। তো এটা কি মেরোজয়েড, আগের মেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। এটা হলো ক্রিপ্টো, মানে ক্রিপ্টোমেরোজয়েড আসার পরে খাওয়ার পরে হয়েছে। তো এটা কি বলবো, ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এখানে ছিল ক্রিপ্টোজয়েড, এখানে হলো কি আসিয়া ক্রিপ্টোমেরোজয়েড। ওকে ওকে, তারপর এখন কি করবে, এখন এটা তো স্পোরের মতো না, এই স্পোর না, এখন কি করবে, এটা এখান থেকে বের হয়ে আসবে। বের হওয়ার জন্য কি করতে হবে, এই যে আমাদের হেপাটিক সেলকে বিদরণ করতে হবে, তো লাইসিস করে বিদরণ করে বের হয়ে আসবে। দেখো প্রতিটা দেখো মুক্ত হয়ে বের আসতেছে। ঠিক আছে, অনেক এটা কি স্পোর তৈরি হলো না, অনেক তৈরি হলো কিনা বলো তো, এদের বলো ক্রিপ্টোমেরোজয়েড, যখন তৈরি হলো তো ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হয়ে আসলো আক্রান্ত যকৃত কোষের কে ভেঙ্গে, বুঝছো। তো এইটুকু এই যে মনে করে এখানে স্পোরোজয়েটের যকৃত কোষে প্রবেশ এবং ক্রিপ্টোমেরোজয়েড তৈরি, এইটুকু ধাপকে বলি আমরা কি বলতো, প্রি ইরিথ্রোসাইটিক সাইটোকাইনেসিস। বুঝতে পারছো, সহজ না করে, তাহলে প্রথমে এসে প্রবেশ করলো, প্রবেশ করার পরে খাবার দাবার খেয়ে মোটা হলো, গোল হলো, তাই ক্রিপ্টোজয়েড বললাম। তারপরে ক্রিপ্টোজয়েড হলো বহু বিভাজন করার মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা হবে, তাকে বলবো আমরা সাইজন। ওকে, এইদিকে আমার নিউক্লিয়াসটা বিকৃত হচ্ছে, সাইজন প্রতিটা আবার নিউক্লিয়াস কি করবে, তার চারপাশে সাইটোপ্লাজম জমা করে স্পেটিকাই হবে একটা, মানে এই যে আমাদের স্পোরের মতো হবে, তাকে বলবো আমরা ক্রিপ্টোমেরোজয়েড বা মেরোজয়েড হয়ে যাবে, ক্রিপ্টোমেরোজয়েড বলবো। তারপরে ক্রিপ্টোমেরোজয়েড গুলো কি করবে, আমাদের হেপাটিক সেলকে বিদরণ করে বের হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো প্রি ইরিথ্রোসাইটিক সাইটোকাইনেসিস। ওকে, দেন তারপরে এখান থেকে শুরু হবে কি বলতো, এই যে একটা আসলো, এটা আবার নতুন একটা হেপাটিক সেলকে ধরবে, নতুন একটা হেপাটিক সেলকে ধরবে। তো এখানে দেখো প্রবেশ করলো একটা হেপাটিক সেলকে, তাই না, আগের মতো আগে ঢুকছিল, এই যে চ্যাপটা একটা ঢুকছে স্পোরোজয়েড, এখানে ঢুকলে কি বলতো, একটা সবল পরিপুষ্ট একটা ঢুকছে না, গোলাকৃতি ঢুকলো, ঢোকার পরে কি করবে, এখন কি তারা সবল পরিপুষ্ট হতে হবে, আগে কিন্তু সবল পরিপুষ্ট হতে হয়েছে, তাই না, এখন অলরেডি সে ক্রিপ্টোজয়েড হয়ে আছে, আগের মধ্যে ক্রিপ্টোজয়েড হতে হবে, ক্রিপ্টোমেরোজয়েড হয়ে আছে, এখন কি করবে, শুধু তার কপি করবে এখন। তাহলে এটা তার অনেকগুলো বহু নিউক্লিয়াস, মানে আগে সাইজে বড় হয়েছে, সাইজে বড় হওয়ার পরে কি করলো, তার ভেতর নিউক্লিয়াসটাকে কপি করলো, কপি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে বলবে সাইজন বলে। তার প্রতিটা সাইজনটা নিউক্লিয়াস কি করবে, আবার সাইটোপ্লাজম ঘিরে একটু মেমব্রেন ঘিরে কি হবে, আবার স্পোরোজয়েড হবে। তবে এই স্পোরোজয়েডকে আমরা কি বলবো, ওখানে বলছিলাম ক্রিপ্টোমেরোজয়েড, এখানে কি বলবো, পরবর্তীতে জন্য এটা সামনে আরো মেটা যোগ করে দেবো, এটা হলো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ওখানে ছিল শুধু ছিল ক্রিপ্টোমেরোজয়েড, এখানে হয়েছে মেটা ক্রিপ্টোমেরোজয়েড। নাম কি বলো, মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ওকে, তাহলে মেটা ক্রিপ্টোমেরোজয়েড গুলা এখন কি করবে, এই ওয়ালকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে। এখন এই যে আসলো, এগুলো আবার দুই ধরনের, কয় ধরনের, একটা হলো মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, আর একটা হলো ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। বুঝতে পারছো, তাহলে এর মধ্যে কিছু থাকবে ছোট, কিছু থাকবে বড়। তো যেটা মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড সেটা যাবে ব্লাডে, কই যাবে, ব্লাডে চলে যাবে, যা কি করবে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে ছোটটা। তাহলে ছোটটা গিয়ে কি করবে, কাকে আক্রমণ করবে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। ওকে, আর যেটা হলো ম্যাক্রো, সেটা কি করবে, আবার নতুন একটা হেপাটিক কোষকে আক্রমণ করবে। যেমন এই যে মনে করো, এই যে এখানে আমরা নিলাম একটা, এই যেটা মনে করো বড়, এইটা গিয়ে আবার একটা কোষকে আক্রমণ করবে, দেখো সার্কেল হয়ে যাচ্ছে, আবার আগের মতো গিয়ে আবার ধাপ পুনরাবৃত্তি করবে। ঠিক আছে, বোঝা গেছে। আর এখানে ছোট যেটা, এটা কি করবে, এবারে ব্লাডে চলে যাবে। ব্লাডে কাকে ধরবে বলো তো, লোহিত রক্তকণিকা। ক্লিয়ার, একদম মুক্ত, ঠোঁটস্থ, কণ্ঠস্থ সবই লাগবে। তো এখানে দেওয়া আছে, আমি রিডিং বললাম না, অনেক পড়াইছি। এই যে জীবন চক্র মানব দেহে, বুঝছো, এখানে সব প্রতিটা টপিক বলা আছে, আমি সব ডিটেলস বলার চেষ্টা করছি। এমন কথা হলো, এই যে এখানে কেমোটেক্সিসটা বলছে, মানে কি, এই যে ব্লাডে যে গেল স্পোরোজয়েডটা লালা দিয়ে, তারপর যাবে কোথায়, লিভারে। তো লিভারে গেল কে, একটা দিক নির্দিষ্ট একটা আকর্ষণ ফিল করে,
লিভারের প্রতি, এটাকে বলা হয় কেমোটেক্সিস, অর্থাৎ কেমিক্যালের প্রতি আকর্ষণ, তাকে বলা হয় কেমোটেক্সিস। এইগুলো নিয়ে আমরা টেক্সিস নিয়ে বিভিন্ন বিস্তারিত পড়বো, জুলজি শেষের দিকে আছে, ঠিক আছে? মানে যেমন কেমোটেক্সিস, ফটোটেক্সিস, ঠিক আছে, রাইনোটেক্সিস, অনেক ধরনের টেক্সিস আছে, বুঝছো? যেমন আলোর প্রতি সংবেদনশীলতা অনেকগুলো আছে, ঠিক আছে? তো এগুলো আমরা পড়া যাবো। আর কেমোটেক্সিস বলতে কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি সংবেদনশীলতা, কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি আকর্ষণ। লিভারের প্রতি, লিভার এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকবে যার প্রতি আকৃষ্ট ডাইরেক্ট লিভারে চলে যাবে, ঠিক আছে? তাকে দিক নির্দেশনা দিতে হবে না, সে নিজেই ওইটার দিকে লক্ষ্য করে যাবে। এটা তো এইগুলো পড়বা, আর বাকি কোনো কঠিন শব্দ নাই, ঠিক আছে? ঠিক আছে, এইগুলা পড়বা, এই অবধি তোমার পড়া। তাহলে কালকে আসবে না? কালকে হ্যাঁ কয়টায়? 5টা দিকে দেখে আসবে, নাহলে 7টা বলে দেবো। তাহলে এই টাইমটা নির্দিষ্ট করলে আমার ভালো হয়, আমার হলো 5টাই তো আছে, যদি 7টা সেটা বলে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, এখন এই যে আমরা প্রিটা শেষ করলাম, এক্সোটাও শেষ করছি, তাই না? ওকে, বলো কি বলো? মেটা ওই যে মাইক্রো আর ম্যাক্রো এগুলো এর মধ্যে পড়বা, ঠিক আছে? ওকে, লোহিত রক্তকণিকা চক্র, এই যে লোহিত রক্তকণিকা চক্রটা আমরা পরের দিন পড়বো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আর বাকি যেটুকু পড়ছি তাহলে পড়লাম, ওইটুকু তোমরা পড়বা। তাহলে যদি বলি অর্ধেক শিশুতে বেশি দিন লাগবে, আরও লাগবে 2-3 দিন লাগবে, 2 দিন শেষ করবো, শেষ করবো।